বিয়ের পরে আমি যখন শ্বশুরবাড়ি এলাম তখন কিছুদিন পরে বুঝতে পারলাম যে আমার দেওর প্রত্যেক দিন রাতে আমার ঘরের ভেতরে ঢুকে আমার আলমারি থেকে একটা করে ভালো ভালো শাড়ি চুরি করে নিয়ে যায়। জানি না আমার দেওর শাড়িগুলো চুরি করে না জানি কী করতো। যেদিন দেওর আমার শাড়ি চুরি করে নিয়ে যেত তার পরের দিন সকালবেলা বর আমাকে সন্দেহ করতে শুরু করে দিত। আমি তো কিছুই বুঝতে পারছিলাম না যে দেওর কেন আমার শাড়িগুলো চুরি করে নিয়ে যেত এবং আমার বর বা কেন ঠিক তার পরের দিনই আমাকে সন্দেহ করতে শুরু করত। এই সত্যিটা যখন আমি জানতে পেরেছিলাম তখন আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গিয়েছিল। আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি যে দেওর আমার সঙ্গে এত খারাপ কাজ করতে পারবে। আমার যখন বিয়ের বয়স হলো তখন আমার বাবা মা রাজু নামের একটা ছেলের সঙ্গে আমার বিয়ে দিয়েছিল। রাজু খুবই ভালো ছেলে ছিল। রাজু বাড়ির বড় ছেলে। বিয়ের আগে শুনছিলাম আমার বরের ভাই নাকি ব্যাঙ্গালোরে চাকরি করে। আমার বরেরা 2 ভাই ছিল। আমার দেওরের নাম নাভেদ। আমার শ্বশুরবাড়িতে শাশুড়ি, আমার বর আর আমার দেওর ছিল। বিয়ের পরে আমার দেওর হঠাৎ করে আমাদের বাড়িতে এসে হাজির হয়েছিল। প্রথমে সে বলেছিল তার দাদার বিয়েতে নাকি সে আসতে পারবে না, সে তার অফিস থেকে ছুটি পায়নি। তাই কিন্তু বিয়ের 2 দিন পরে আমার দেওর হঠাৎ করে বাড়িতে এসে হাজির হয়েছিল। তাকে দেখে আমার বর তো ভীষণ খুশি হয়েছিল। আমার বর যখন আমার দেওরকে জিজ্ঞেস করেছিল যে সে নাকি কোম্পানি থেকে ছুটি পায়নি, তখন আমার দেওর বরকে বলেছিল সে আমার বরকে মিথ্যে কথা বলেছিল, কারণ সে বরকেও আমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল। আমার বর তার ছোটো ভাইকে দেখে খুব খুশি হয়েছিল এবং বরের খুশি দেখে আমিও খুব খুশি হয়েছিলাম। এদিকে আমার শাশুড়ি অসুস্থ থাকার কারণে বাড়িতে সবার সঙ্গে খুব বেশি সময় কাটাতে পারতো না। আমার শাশুড়ি তো নিজের ঘরে সারা দিন থাকতো, খুব বেশি প্রয়োজন না হলে ঘর থেকে বের হতো না। এমনকি আমার শাশুড়ির খাবার দাবারও ঘরের ভেতরে দিয়ে আসতে হতো এবং সংসারের কোনো কাজ বাজ করতেন না। শ্বশুরবাড়িতে আমার সব কিছুই ঠিকঠাক চলছিল। বর আমাকে যতটা ভালোবাসতো তার থেকেও বেশি দেওর ভালোবাসতো। আমার পছন্দ অপছন্দের খেয়াল রাখতো। আমার বরের মুদিখানার দোকান ছিল, তাই বর সকালবেলা খাওয়া দাওয়া করে দোকানে চলে যেত, আবার সন্ধেবেলায় বাড়ি ফিরে আসতো। আমি সারাদিন ঘরের কাজকর্মে ব্যস্ত থাকতাম এবং আমার দেওর যেহেতু ব্যাঙ্গালোরের থেকে কিছু দিনের ছুটি নিয়ে বাড়িতে এসেছিল, তাই সে বাড়ির বাইরে খুব একটা যেত না এবং বাড়ির কোনো কাজকর্মের জন্য আমার বর কখনো তার ভাইকে কিছু বলতো না। যা দরকার হতো আমার বর নিয়ে আসতো। বর আমাকে বলতো আমার ভাই ব্যাঙ্গালোরের সারাদিন কাজকর্ম নিয়ে পড়ে থাকে, সে এখন কয়েকদিনের জন্য ছুটি নিয়ে বাড়িতে এসেছে, তাই আমি তাকে কোনো রকম কাজের চাপ দিতে চাই না। আমার বর তার ভাইকে অনেক বিশ্বাস করতো এবং তাকে ভীষণ ভালোবাসতো। শ্বশুরবাড়িতে বেশ কিছুদিন কাটার পরে রাতের বেলা মাঝে মধ্যে মনে হতো আমাদের ঘরের দরজার বাইরে কেউ যেন দাঁড়িয়ে আছে। যখনই আমি বরকে বলতাম আমাদের রুমের দরজায় কেউ যেন দাঁড়িয়ে আছে, তখন বর তাড়াতাড়ি বিছানা থেকে নেমে দরজা খুলে দেখতো কেউ নেই। এমনকি আমি যখন রান্নাঘরে রান্না করতাম তখন আমার মনে হতো কেউ যেন লুকিয়ে সব সময় আমার উপরেই নজর রাখছে। বিয়ের পরে আমার দেওর যখন বাড়ি এসেছিল তখন সে আমার বরকে বলেছিল সে নাকি 7 দিনের জন্য ছুটি নিয়ে এসছে। কিন্তু 15 দিন হয়ে যাওয়ার পরেও আমার দেওর যখন ব্যাঙ্গালোরে ফিরে যায়নি, তখন আমার বর দেওরকে জিজ্ঞেস করেছিল সে কবে ব্যাঙ্গালোরে ফিরে যাবে। কিন্তু দেওর বলেছিল সে নাকি অফিসের ম্যানেজারের সঙ্গে কথা বলে তার ছুটিটা আরও বাড়িয়ে নিয়েছে, তাই সে আরও কিছুদিন আমাদের সঙ্গেই থাকবে। দেওর আমাদের সঙ্গে আরও কিছুদিন থাকবে। এটা শুনে তো আমি আর আমার বর খুব খুশি হয়েছিলাম, কারণ আমার দেওর এত ভালো ছিল যে সে আমাকে ভীষণ ভালোবাসতো। আমার বরের কোনো জিনিস নিয়ে আসার আগেই দেওর সেই জিনিসটা এনে হাজির করে দিত। এমনকি মাঝে মধ্যে আমার গাল দুটোকে টিপে দিয়ে ঠাট্টা করে বলতো তুমি আমার একমাত্র বৌদি, তোমার খেয়াল আমি রাখবো না তো কে রাখবে। তাই আমার কাজের থেকে বেশি মূল্যবান আমার ফ্যামিলি। তখনও আমিও এবং আমার বর দেওরের খারাপ মতলব বুঝতে পারিনি। স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার দেওরের সুন্দর চেহারার পেছনে একটা নোংরা মানসিকতা লুকিয়েছিল। সেটা শোনার পরে আপনাদের আত্মাও কেঁপে উঠবে। বিয়ের প্রায় 20 দিন পরে একদিন হঠাৎ করে বর আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছিল
এমনকি বর আমাকে চরিত্রহীন বলেছিল আমি নাকি একজন চরিত্রহীন মহিলা, এবং আমি নাকি বরের দোকান চলে যাবার পরে পরপুরুষের সঙ্গে সম্পর্ক তৈরি করি। বরের মুখ থেকে আমার প্রতি এত অশ্লীল কথা শুনে তার হাতে পায়ে ধরে বলেছিলাম যে আমি চরিত্রহীন নই, আমি কোনো নোংরা কাজ করিনি। কিন্তু বর আমার কোনো কথা বিশ্বাস করতে রাজি হয়নি। বর যখন আমাকে নোংরা ভাষায় দোষারোপ করেছিল, ওই সময় দেওর আমাদের ঘরে এসে বরকে অনেক বোঝানোর চেষ্টা করেছিল। সে তার দাদাকে বলেছিল যে কিভাবে সে আমার উপরে এত নোংরা রূপ লাগাতে পেরেছিল। আমার দেওর বর চাইতে বয়সে অনেক ছোট হওয়া সত্ত্বেও সে আমার বরকে অনেক বোঝানোর চেষ্টা করেছিল যে আমি চরিত্রহীন নই। কিন্তু জানি না আমার বর এমন কি দেখেছিল যে সে আমার দেওরের কোনো কথা বিশ্বাস করতে রাজি ছিল না। এমনকি দেওর যখন আমার বরকে বোঝানোর চেষ্টা করেছিল, তখন বর আমার দেওরকে বলেছিল, তুই যার জন্য আমাকে বোঝানোর চেষ্টা করছিস সে একটা চরিত্রহীন মহিলা। যখন তুই এই মহিলার খারাপ কাজের ব্যাপারে জানতে পারবি তখন তুই ওই মহিলাকে ঘৃণা করবি। বরের কথা শুনে কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছিল। আমি তো কিছুই বুঝতে পারছিলাম না যে এবার আমি কি করব। কারণ আমার বিয়ে হয়েছে বেশি দিন হয়নি, তার মাঝে বরের সঙ্গে আমার এত বড় ঝামেলার সৃষ্টি হয়েছিল। এদিকে একটা জিনিস লক্ষ্য করেছিলাম, বরের সঙ্গে যেদিন আমার ঝামেলা শুরু হয়েছিল তার আগের দিন থেকেই আমার আলমারি থেকে একটা করে শাড়ি চুরি হয়ে যেত, তাও আমি চুপচাপ ছিলাম। এটা ভেবে যে হয়তো শাশুড়ি আমার শাড়িগুলো দেখে পরতে ইচ্ছে হয়েছে, তাই হয়তো উনি আমার আলমারি থেকে শাড়িগুলো বের করে নিয়ে যান, এবং হয়তো আমার কাছে শাড়িগুলো চাইতে লজ্জা লাগে, তাই হয়তো আমাকে কিছু না বলে উনি নিজে থেকে আমার শাড়ি বের করে নিয়ে যান। আমি তো এটাই বুঝতে পারছিলাম না, আমার শাশুড়ি তো সারাদিন নিজের ঘরেই ব্যস্ত থাকতো। উনি তো অসুস্থ মানুষ ছিলেন, খুব সাধারণ শাড়ি পরতেন, তাহলে আমার এত দামি দামি শাড়ি উনি কেন চুরি করে নিয়ে যেতেন? আমি তো কিছুই বুঝতে পারছিলাম না। এদিকে যেদিনই আমার শাড়ি চুরি হতো তার পরের দিনই বর আমার সঙ্গে ঝামেলা শুরু করে দিত। সে দিনের পর থেকে বর আমার সঙ্গে শোয়া তো দূরের কথা, সে আমার সঙ্গে কথা বলতো না। সেদিনের পর থেকে আমার জীবনের খারাপ দিন শুরু হয়েছিল। জানি না আমাদের বিবাহিত জীবনে কালো নজর লেগে গেছিল। এই কথাগুলো যদিও আমার শাশুড়ি কিছুই জানতো না, আমার মন মেজাজ এতটাই খারাপ ছিল যে আমি আর শাশুড়ির কাছে এই ব্যাপারে কিছুই খোঁজখবর নেইনি। ভেবেছিলাম আমার শাশুড়িকে একবার জিজ্ঞেস করব যে আমার নতুন নতুন শাড়ি কি উনি আলমারি থেকে বের করে নিয়ে যান, কিন্তু বরের সঙ্গে ঝামেলা হওয়ার পর থেকে আমি তো শাড়িগুলোর ব্যাপারে ভুলেই গিয়েছিলাম। এদিকে আমি অনেক চেষ্টা করছিলাম বরকে বোঝানোর ও বরের সঙ্গে কথা বলার, কিন্তু আমার সঙ্গে কথা বলা তো দূরের কথা, এমনকি আমার বর সেদিনের পর থেকে আমার হাতের কোনো খাবারও খেত না। আমি যখন তার কাছে ঘুমোতে যেতাম সে বালিশ নিয়ে ঘর থেকে বেরিয়ে বারান্দায় চলে যেত। আমার খাওয়া দাওয়া সব কিছু বন্ধ হয়ে গিয়েছিল। এদিকে দেওর দিন দিন আমার প্রতি খুব যত্ন দেখাতো, এমনকি সে যখন দেখতো আমি খাবার দাবার না খেয়ে বরের জন্য চুপচাপ মন খারাপ করে বসে আছি, তখন দেওর খাবার নিয়ে এসে আমাকে খাওয়ানোর চেষ্টা করতো। তারপর ওই ঘটনা 2-3 দিন পরে একদিন সকালবেলায় আমার বর বাইরে থেকে ঘরে এসে আমার হাত ধরে অনেক রেগে গিয়ে বলল, তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, তোমার এই নোংরামিগুলো আমার আর সহ্য হচ্ছে না। তোমার মতো মেয়েকে বিয়ে করে অনেক বড় ভুল করেছি, তোমার লজ্জা করে না আমার বাড়িতে এত নোংরা কাজ করতে? তোমার যখন দেহ ব্যবসা করার এত ইচ্ছে ছিল তাহলে আমাকে কেন বিয়ে করেছিলে? প্রত্যেক দিন নিত্য নতুন ছেলের সঙ্গে আমার অনুপস্থিতিতে তুমি এই সব নোংরা কাজ করো। পরের কথা শুনে আমার তো পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার মতো অবস্থা। আমি তো কিচ্ছুই বুঝতে পারছিলাম না বর কেন আমার গায়ে এত নোংরা আরোপগুলো জোর জবরদস্তি তুলে ধরতে চেয়েছিল। সেদিন আর না পেরে আমি বরকে বলেছিলাম, তোমার কাছে কি প্রমাণ আছে যে আমি নোংরা কাজ করি? আমি তোমাকে বারবার বলেছি আমি এসব কিছু করিনি, আমি তোমাকে ভালোবাসি। বর তখন রেগে আমার গালে একটা থাপ্পড় মেরে বলল, খবরদার, আমার সামনে আর ভালোবাসার নাটক করার কোনো প্রয়োজন নেই। তুমি প্রমাণ চাইছো তো, আমি তোমাকে প্রমাণ দেখাচ্ছি। এই বলে আমার বর নিজের পকেট থেকে মোবাইল বের করে যা দেখিয়েছিল সেটা দেখে তো
আমি অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। এমনকি ওই ভিডিওটি দেখার পরে আমার পুরো শরীর থরথর করে কাঁপছিল। আসলে আমার বর যখন মোবাইলে ভিডিওটা দেখালো তখন দেখলাম ওই ভিডিওতে আমার মতো শাড়ি এবং আমার হাতের চুড়ি পরে একটা মেয়ে একটা ছেলের সঙ্গে আমার বিছানাতেই শারীরিক সম্পর্ক করেছিল। কিন্তু এটা কি করে সম্ভব হতে পারে? কারণ আমি তো কারোর সঙ্গে এরকম নোংরামি করিনি। তাহলে আমার শাড়ি চুরি পরে আমার বিছানায় ওই মেয়েটি এবং ছেলেটি কে ছিল বা কারা ছিল? ভিডিওটা দেখার পরে আমি বরকে বলেছিলাম কেউ আমাকে ফাঁসানোর চেষ্টা করছে, কারণ ওই ভিডিওতে আমার শাড়ি ও গয়না পরা মেয়েটি মুখ দেখা যায়নি। এমনকি মেয়েটির সঙ্গে যে ছেলেটি ছিল তারও চেহারা দেখা যায়নি। আমি যখন এই ভিডিওর ব্যাপারে বরকে জিজ্ঞেস করছিলাম তখন বর বলেছিল তাকে নাকি একটা আননোন নম্বর থেকে এই ভিডিওটা পাঠিয়েছে। সেদিন আমি বরের হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করেছিলাম যাতে আমাকে একটা সুযোগ দেয় নিজেকে সঠিক প্রমাণিত করার, এবং এই ভিডিওতে যে আমি নেই সেটা ভুল প্রমাণিত করার। আমার আলমারি থেকে শাড়ি চুরি হয়ে যাচ্ছে এই ব্যাপারে কিন্তু আমার বর কিছুই জানতো না। পরের মোবাইলে ভিডিওটা দেখার পরে আমি অন্ততপক্ষে এটা বুঝেছি যে কেউ এটা আমার শাড়ি চুরি করেছে। সে নিশ্চয়ই আমার বর, আর সম্পর্কটাকে নষ্ট করার জন্য এসব কাজ করেই চলেছে। কারণ আমার যে শাড়িগুলো চুরি হয়েছিল সেই শাড়িগুলো পরে ওই মেয়েটি ছেলেটির সঙ্গে শারীরিক সম্পর্ক করেছিল। জানি না ওই ভিডিওর মধ্যে মেয়েটা এবং ছেলেটা কে ছিল এবং তারা কেন এরকম করেছিল, আমি তো কিছুই বুঝতে পারছিলাম না। কিন্তু মনে মনে ভেবে নিয়েছিলাম যে সত্যিটা বরের সামনে নিয়েই আসবো, কারণ আমার বর তো ভেবেছিল এই ভিডিওতে আমি আছি কোনো ছেলের সঙ্গে। কিন্তু আমি খুব ভালোভাবে জানতাম ওই ভিডিওতে আমার শাড়ির গয়না থাকলেও আমি ভিডিওতে ছিলাম না। সেদিন সন্ধেবেলায় আমার বর ডিভোর্সের কাগজ আমার হাতে ধরিয়ে দিয়ে বলেছিল 24 ঘন্টার মধ্যেই যাতে আমি ওই ডিভোর্সের কাগজে সাইন করে ফেলি, না হলে বর আমাকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দেবে। সেদিন সারা রাত আমি এটা ভেবে কাটিয়েছিলাম যে কীভাবে নিজেকে নির্দোষ প্রমাণ করব। তারপর অর্ধেক রাতে আমার দেওর ঘরের ভেতরে এসে আমাকে বলল, বৌদি তুমি চিন্তা করো না, আমি কোনো মতে দাদার তোমার ডিভোর্স হতে দেব না। দাদা কিভাবে তোমার মতো একটা মেয়েকে সন্দেহ করতে পারলো? আমি যদি দাদার জায়গায় থাকতাম কোনো দিন তোমার মতো মেয়েকেই সন্দেহ করতাম না। আমি তখনও কেঁদে কেটে দেওরের হাতে ধরে বলেছিলাম তোমার দাদা যদি আমাকে ছেড়ে দেয় তাহলে আমি কোথায় যাব? আমার জীবনটা তো নষ্ট হয়ে যাবে। ওই কথাটা বলে আমি যখন হাউমাউ করে কাঁদতে শুরু করলাম তখন দেওর ধীরে ধীরে আমার দুর্বলতার সুযোগ বুঝে আমাকে জড়িয়ে ধরে বলল, তোমার কিচ্ছু হবে না, আমি তোমার পাশে আছি। দাদা যদি তোমাকে ঘর থেকে বের করে দেয় তার আগে আমি তোমাকে বিয়ে করে নেব। দেওরের কথা শুনে আমি তো অনেক বেশি আশ্চর্য হয়ে গেছিলাম। সে আমার উপরে এত দয়া দেখাচ্ছিল যে আমি তার কথায় সব কিছু ভুলে গেছিলাম, এবং দেওরের মনে আমার প্রতি এত ভালোবাসা দেখে আমিও তার দিকে এগিয়ে গিয়েছিলাম। তারপর দেওর যখন নিজের ভালোবাসার হাত আমার দিকে বাড়িয়ে দিল তখন আমিও নিজেকে ধরে রাখতে পারিনি। দেওরের হাতে আমিও নিজের হাত বাড়িয়ে দিয়েছিলাম এবং দেওর বলেছিল সে নাকি আমার সঙ্গে নতুনভাবে জীবন শুরু করবে। দেওরের ভালোবাসা পেয়ে আমি তো বরের কথা ভুলেই গিয়েছিলাম। আমি তখন অনেক খুশি হয়ে দেওরের সঙ্গে নতুন জীবন শুরু করার জন্য রান্নাঘর থেকে 1 গ্লাস দুধ এনে দেওরকে খাইয়েছিলাম। আমার সঙ্গে সম্পর্ক করার খুশিতে দেওর খুশি খুশি ওই দুধ খাওয়ার পরে যখন আমার সঙ্গে সম্পর্ক করার জন্য এগিয়ে এলো তখন দেওর অজ্ঞান হয়ে বিছানায় পড়ে গিয়েছিল, কারণ আমি নিজে দুধের মধ্যে আমার শাশুড়ি ঘুমের ওষুধগুলো মিশিয়ে দিয়েছিলাম যাতে আমার দেওর দুধ খাওয়া মাত্র শুয়ে পড়ে। দেওরের অজ্ঞান হয়ে যাওয়ার পরে আমি বরকে ফোন করে বাড়িতে ডেকেছিলাম। তারপর আমিও বর দুজন একসঙ্গে দেওরের ঘর এবং তার জামার পকেটগুলো খোঁজাখুঁজি শুরু করে দিয়েছিলাম। দেওরের আলমারিটা খোলা মাত্রই আমার বরের চোখ মুখ লাল হয়ে গেছিল এবং আমার তো মাথা পুরো ঘুরে উঠেছিল, কারণ দেওরের আলমারির ভেতরে আমার দামি দামি শাড়িগুলো ভরে রাখা ছিল। তার মানে আমার ওই শাড়িগুলো আর কেউ নয়, আমার দেওর চুরি করেছিল। কিন্তু আমার দেওর কেন এসব করেছিল সেটা শুনে ভয়ে আমার পুরো শরীর কেঁপে উঠেছিল। আমার দেওরের পুরো ঘরে তল্লাশি করার পরে একটা মোবাইল খুঁজে পাওয়া গিয়েছিল এবং মোবাইলটা অন করা মাত্রই আমিও বর থতমত খেয়ে গিয়েছিলাম।
কারণ মোবাইলে সেই ভিডিওগুলো ছিল যে ভিডিওগুলো আমার বরের মোবাইলে ছিল, এবং যে নাম্বার থেকে আমার বরকে এই ভিডিওগুলো সেন্ড করেছিল ওই নম্বরের কল করা মাত্রই আমার দেওরের ঘরে পাওয়া ওই ফোনে রিং হয়েছিল। তখন আমার বর ও আমার এটা বুঝতে বাকি ছিল না যে ওই নোংরা ভিডিওটা আর কেউ নয়, আমার দেওর আমার বরকে সেন্ড করেছিল, এবং আমার দেওরের ওই ফোন নম্বরের ব্যাপারে আমরা কেউই জানতাম না। কিন্তু আমার দেওর কেন বর এবং আমার মাঝখানে সম্পর্ক খারাপ করতে চেয়েছিল, এটা আসল কারণ তো আমার দেওরই জানতো। কিন্তু দেওর তখনও ঘুমের ওষুধ খেয়ে গভীরভাবে ঘুমোচ্ছিল। তারপর আমি ও বর দেওরের রুম থেকে বেরিয়ে যখন আমাদের রুমে এলাম, তখন দেওরের আরও একটা মোবাইল খুঁজতে দেখলাম, যে মোবাইলটা আমার দেওর সবসময় নিজের কাছে রাখতো। আমরা বেডরুমটা ভালো করে খোঁজার পরে দেওরের আসল মোবাইলটা বিছানার সামনে টেবিলে ছিল। সেই টেবিলে একটা ছোট ফুলদানি ছিল। ওই ফুলদানির পেছনে আমার বর দেওরের মোবাইলটা খুঁজে পেয়েছিল। শুধু তাই নয়, ওই মোবাইলের ক্যামেরা অন করে রাখা ছিল যাতে আমারও দেওর শারীরিক সম্পর্কের ভিডিও মোবাইলে ক্যাপচার হয়ে যায়। আমার বর তখন অনেক বেশি কষ্ট পেয়ে আমাকে জড়িয়ে ধরে বারবার একটাই কথা বলেছিল, তার ভাই কেন বরের সঙ্গে ও আমার সঙ্গে এত খারাপ ব্যবহার করেছে। সে তো তার ভাইকে অনেক ভালোবাসতো, তাহলে তার ভাই কেন আমার বরের ক্ষতি করতে চেয়েছিল। এবং ভিডিওটা দেখার পরে বর যেহেতু আমাকে অবিশ্বাস করেছিল, এটার জন্য বর খুব কষ্টেরই ছিল। এমনকি আমার বর তার ভাইয়ের উপরে এত বেশি রেগেছিল যে তার ভাইকে ঘুমন্ত অবস্থাতেই মারতে শুরু করে দিয়েছিল। কিন্তু অনেক কষ্ট করে আমি বরকে সামলেছিলাম। সেদিন সারা রাত আমাদের এটা ভেবেই কেটে যায় যে আমার দেওর কেন ওপর থেকে ভালো সাজার নাটক করেছিল। আমার দেওর তো আমাকে এবং বরকে ভীষণ ভালোবাসতো, তাহলে সে কেন আমাদের সম্পর্কটাকে নষ্ট করে দিতে চেয়েছিল। এটা ভাবতে ভাবতেই আমাদের সারা রাত কেটে যায়। তারপর সকালবেলায় যখন আমার দেওর ঘুম থেকে ওঠে, আমাকে ও বরকে একসঙ্গে দেখলো, অনেক বেশি ঘাবড়ে গিয়ে সে আমার বরকে বলল, দাদা তোমরা দুজনে একসঙ্গে কি করছো? আমার বর তখন অনেক রেগে গিয়ে তার ভাইয়ের কলার ধরে বলল, কেন তুই চাস না যে তোর বৌদি আর আমি একসঙ্গে থাকি? আর এই জন্যই তুই নোংরা ভিডিওটা নিজের গুপ্ত মোবাইল থেকে আমাকে সেন্ড করেছিস, যাতে তোর বৌদির সঙ্গে আমার সম্পর্কটা নষ্ট হয়ে যায়। তুই এরকম কেন করেছিস? আজকে সব কিছু সত্যি কথা বল, নইলে তোকে পুলিশের হাতে দিতে বাধ্য হব। প্রথমে তো আমার দেওর কোনো কিছু সত্যি কথা বলতে রাজি হয়নি, কিন্তু আমার বর যখন দেওরের গুপ্ত মোবাইলটা বের করে তাকে দেখেছিল, তখন বাধ্য হয়ে আমার দেওর সব কিছু সত্যি কথা বলেছিল। আসলে আমার দেওর ব্যাঙ্গালোরে কোনো কাজবাজ করতো না, সে তার দাদাকে মিথ্যে কথা বলেছিল। আমার দেওর যেহেতু দেখতে ভীষণ সুন্দর, তাই সে ব্যাঙ্গালোরে রিমা বলে একটা মেয়েকে ফাঁসিয়ে বিয়ে করেছিল, এবং রিমা ভালো কোম্পানিতে জব করত। রিমা দেখতে ভালো না হলেও তার অনেক গুণ ছিল, এবং রিমা আমার দেওরের সব খরচা দিত। আমার দেওর তো রিমার সঙ্গে কোর্ট ম্যারেজ করে নিয়েছিল, কিন্তু সে আমাদের বাড়িতে কাউকে জানায়নি। তারপর দেওর যখন দাদার বিয়ের বাহানা করে রিমাকে ব্যাঙ্গালোরে একা রেখে এখানে চলে এসেছিল, তখন আমাকে দেখা মাত্রই তার মনে আমাকে নিয়ে নোংরা মনোভাব তৈরি হয়েছিল। 20 দিন হয়ে যাওয়ার পরেও আমার দেওর যখন ব্যাঙ্গালোরের কাজে ফিরে যায়নি, তখন রিমা বাধ্য হয়ে ব্যাঙ্গালোর থেকে এখানে চলে এসেছিল। এবং আমি যখন মাঝে মধ্যে মন্দিরে যেতাম, সেই ফাঁকে রিমা আমাদের বাড়িতে আসতো, এবং আমার দেওর সুযোগ বুঝে আমার সঙ্গে বরের ঝামেলার সৃষ্টি করার জন্য রিমাকে আমার শাড়ি ও গয়না পরিয়েছিল, এবং আমার বিছানায় রিমার সঙ্গে সম্পর্ক করেছিল, এবং আমাকে এটাও বলেছিল যে সে খুব তাড়াতাড়ি নাকি তার দাদাকে রিমারও তার ব্যাপারে সব কিছু বলে দেবে। এবং রিমা তার কথা বিশ্বাস করে অনেক বড় ভুল করেছিল, কারণ আমার দেওর তো সবাইকেই ঠকাচ্ছিল। এমনকি আমার দেওর শুধুমাত্র আমার শরীর ভোগ করার জন্য আমার বরের সম্পর্কটাকে নষ্ট করে দিতে চেয়েছিল। এবং সে জেনে বুঝে রিমাকে আমার শাড়ি ও গহনা পরিয়ে দিয়ে লুকিয়ে তাদের দুজনের শারীরিক সম্পর্কের ভিডিও করেছিল, এবং ভিডিওটি আমার বরকেও সেন্ড করেছিল। এবং ভিডিওতে যেহেতু আমার মুখ দেখা যায়নি, তাই আমি বরকে অনুরোধ করেছিলাম যে সে যেন আমার কথার বিশ্বাস করে, একবার আমাকে সুযোগ দেয় নিজেকে সঠিক প্রমাণিত করার। তাই বর আমার কথা শুনে আমাকে ডিভোর্স দেওয়ার নাটক করে সেদিন রাতের বেলা বাড়ি থেকে চলে গিয়েছিল।
বিয়ের 1 সপ্তাহ পর থেকেই দেওরের উপরে আমার সন্দেহ শুরু হয়েছিল। কারণ আমার শাশুড়ি নিজে মুখে বলেছিল যে আমার দেওর নাকি সব সময় আমার ঘরের দরজায় নক করে এবং আমাকে দেখার চেষ্টা করে। তাই আমি সেদিন থেকে নিজেকে গুছিয়ে রেখেছিলাম। এই কথাটা যদিও বা আমার বরকে আমি কোনো দিনও বলিনি, কারণ প্রমাণ ছাড়া হয়তো তার ভাইয়ের ব্যাপারে কোনো কথা বললে আমার বর আমাকেই উল্টে খারাপ ভেবে বসবে। এই কারণে আমি বরকে কোনো কিছু বলিনি। এই জন্য বিয়ের পরে মাঝে মধ্যে মনে হতো কেউ যেন সব সময় আমার উপর লক্ষ্য রাখে। এমনকি বাথরুমে স্নান করতে গেলেও মনে হতো দরজার ওই পারে কেউ যেন দাঁড়িয়ে আছে। কিন্তু আমি কোনোদিনও স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার মনের ধারণাগুলো ভুল ছিল না, সেগুলো একদম সঠিক ছিল। দেওর আমার উপরে নোংরা নজর দিয়ে রেখেছিল। আমার শাশুড়ি তার ছেলের চরিত্রের ব্যাপারে সব কিছুই জানতো, যে তার ছোট ছেলে কেমন স্বভাবের। কিন্তু আমার শাশুড়ি যেহেতু অসুস্থ মানুষ ছিলেন, তাই উনি কোনো কিছুই করতে পারতেন না। উনি তো সারাদিন নিজের ঘরে শুয়ে থাকতেন। কিন্তু উনি আমাকে প্রথম থেকেই সাবধান করে দিয়েছিলেন যাতে আমি দেওরের থেকে দূরে থাকি। তাই আমার বর যখন ভিডিওটা দেখেছিল তখনই আমার দেওরের উপরে সন্দেহ হয়েছিল যে এই কাজ আমার দেওর ছাড়া আর কেউ করতেই পারে না। আমার দেওরের প্রথম দিকে আমার উপরে নোংরা নজর ছিল। সে শুধুমাত্র আমার শরীর ভোগ করার জন্য এইসব নাটক করেছিল। সে আমাদের সবাইকে ঠকিয়েছিল। সব কিছু সত্যি কথা জানার পরে আমার বর দেওরের মোবাইল থেকে রিমার নাম্বার নিয়ে তাকে ফোন করে বাড়িতে ডেকে সব কিছু সত্যি কথা বলে দিয়েছিল। এমনকি আমার বর যখন রিমাকে ভিডিওটা দেখেছিল তখন রিমা নিজের রাগ সামলাতে না পেরে আমার দেওরকে অনেক থাপ্পড় মেরেছিল এবং মেয়েটি অনেক কেঁদে কেটে আমাকে জড়িয়ে ধরে বলেছিল এই ছেলেটা আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছে। এবং সেদিন রিমাও আমার দেওরের সঙ্গে সব সম্পর্ক শেষ করে দিয়েছিল। যদিও বা আমার দেওর রিমার হাতে পায়ে ধরে ক্ষমা চেয়েছিল, কিন্তু রিমা আমার দেওরকে বলেছিল একবার ভুল করলে ক্ষমা করা যায়, দ্বিতীয়বার ভুল করলেও ক্ষমা করা যায়, কিন্তু যেই ছেলেটা প্রত্যেক দিন ভুল করে তার সঙ্গে আমি আর একটা মুহূর্ত থাকতে পারবো না। তাই রিমা আমাকে দেওরকে ছেড়ে একাই ব্যাঙ্গালোরে চলে গেছিল এবং সে আমার দেওরকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এদিকে বর আমার কাছে ক্ষমা চেয়েছিল, কারণ ভিডিওটা দেখার পরে বর আমাকে অনেক খারাপ কথা বলেছিল। আমি বরকে ক্ষমা করে দিয়েছিলাম, কারণ এতে আমার বরের কোনো দোষ ছিল না। হঠাৎ করে কোনো মানুষ যখন তার প্রিয়জনের খারাপ কিছু দেখে ফেলে তখন সেই মানুষটার বিষয়ে ভীষণ কষ্ট হয়। আমার বরের সঙ্গে সেটাই হয়েছিল। ওই ভিডিওতে আমার চেহারা দেখা যায়নি, কিন্তু আমার শাড়ি ও গয়না দেখে বলে ভেবেছিল ওটা হয়তো আমি আছি। সেদিন আমার বর বলেছিল এরপর থেকে আমি আর কোনো দিন তোমার উপরে অবিশ্বাস করব না। তারপর দেওর আমার বরের হাতে পায়ে ধরে ক্ষমা চেয়েছিল, কিন্তু আমি বরকে বলেছিলাম তোমার ভাইকে আমি দ্বিতীয়বার বিশ্বাস করতে পারবো না। তাই আমার বর তার ভাইকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। এমনকি আমার শাশুড়িও চেয়েছিল তার ছোট ছেলে যাতে কোনো অন্য শহরে থাকে। সে নাকি এই বাড়িতে থাকলে আমি ও বর কোনো দিন শান্তিতে থাকতে পারবো না। তাই সবার কথা অনুযায়ী আমার বর তার ভাইকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। এখন আমি, শাশুড়ি ও বর অনেক ভালো আছি এবং সুখে আছি। এজন্যই বলে ছলনা করে কোনো মানুষের ক্ষতি করতে গিয়ে সে যে নিজের বিপদকে ডেকে নিয়ে আছে সেটা সে জানতে পারে না। তাই অন্য লোকের ক্ষতি কখনোই করতে নেই। শুধুমাত্র নিজের ভোগ ও লালসা মেটানোর জন্য যে মানুষগুলো সবাইকে ঠকায় সেই মানুষগুলো মানুষ নামের কলঙ্ক। শুধুমাত্র ভোগ ও লালসার জন্য মানুষ কিভাবে পবিত্র সম্পর্কগুলোকে নষ্ট করে দিতে পারে। কিছুক্ষণের ভোগ ও লালসা মেটানোর জন্য স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়ে যায়। কিছু কিছু মেয়ে ও ছেলে নিজের হাতে নিজের সম্পর্ক নষ্ট করে ফেলে। আবার কিছু কিছু ক্ষেত্রে অন্য মানুষের জন্য স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্কটা নষ্ট হয়ে যায়। যেমন আমার বরের সম্পর্ক শুধুমাত্র আমার দেওরের জন্যই খারাপ হয়ে গিয়েছিল। আমাদের খারাপ করতে গিয়ে আমার দেওরের পাশে আজ কেউ নেই। সে সম্পূর্ণভাবে একা হয়ে গেছে। এদিকে আমিও বর, আমার শাশুড়ি, আমরা তিনজনে খুবই ভালো আছি এবং সুস্থ আছি। এই ঘটনাটা 1 বছর হয়ে গেছে। আমি আজ মা হতে চলেছি। আমার বর তো এটা ভেবে খুশি যে সে খুব তাড়াতাড়ি বাবা হতে চলেছে। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।